রমেশ ছিল একজন গরিব চাষি। তার ছোট্ট একটা জমি ছিল, সেখানে সে শাক সবজি চাষ করত। কিন্তু দুর্ভাগ্যবশত তার কোনো ফসলই ঠিক মতো হতো না। তার সংসারে অভাব লেগেই থাকতো, কিন্তু তার স্ত্রী মালতী কখনো স্বামীর মন ভাঙতে দিত না। গিন্নি, তোমার হাতের কাজ শেষ হলে আমার সাথে চলো তো মাঠে। মাঠ থেকে সবজি কটা তুলে নিয়ে বাজারে বিক্রি করতে যেতে হবে যে। ওগো, তোমার এবার সবজির ফলন কেমন হয়েছে গো? গতবারের থেকে ভালো না খারাপ? আহ, আর গিন্নি সে কথা বলো না গো। আমার কপালটাই মন্দ। যে ফসল লাগাই সেই ফসলই হয় না। কি যে করব কিছুই বুঝতে পারছি না। কি আর করব বলো, ওটা তো আর আমাদের হাতে নেই। সৃষ্টিকর্তা যেদিন মুখ তুলে তাকাবে সেই দিন দেখবে আমাদের আর কোনো দুঃখ থাকবে না। হ্যাঁ গো, তোমার কথা কবে সত্যি হবে কে জানে। তোমাকে তো ঠিক মতো কাপড় খাবার কিছুই দিতে পারি না। জীবনে কোনো কিছুই করতে পারলাম না। থাক না, তুমি আফসোস করো না। আমি তো তোমাকে কখনো কিছুই বলি না। আমাদের কপালে যেটা লেখা আছে সেটাই হবে গো। এর থেকে বেশিও হবে না, কমও হবে না। হ্যাঁ গো গিন্নি, এই একটাই ভালো জিনিস সৃষ্টিকর্তা আমাকে দিয়েছে। তার জন্যই তো এত অভাবের মধ্যেও কিছু বুঝতে পারি না। তোমার মতো লক্ষ্মী বউ পেয়েছি, এজন্যই তো বেঁচে গেলাম। নাও, হয়েছে হয়েছে, আর ঠং করো না। এবার চলো তো মাঠে চলো, না হলে দেরি হয়ে যাবে তো। হাটের বেলা শেষ হয়ে গেলে হাটে যেয়ে কোনো লাভ হবে না। হ্যাঁ গো গিন্নি, চলো। গল্প করতে করতে সময় পার হয়ে যাচ্ছে। এবার তো সত্যি সত্যি দেরি হয়ে যাবে। দেরি হয়ে গেলে আর কেউ সবজি নিতে চাইবে না। এরপর রমেশ আর মালতী মাঠে চলে আসলো। মাঠে রমেশের বেগুনের ক্ষেতে জীর্ণ শীর্ণ অবস্থা। মাঠের ফলনগুলো অন্য ফলনের থেকে কেমন কুকড়ো আর পোকা লাগা। রমেশের পাশের ক্ষেতের বেগুনগুলো ছিল খুব সুন্দর আর তরতাজা। গিন্নি, তুমি তো ধৈর্য ধরতে বলো। কি করে ধৈর্য ধরবো বলো তো? এত কষ্ট করে ফসল ফলাই, কিন্তু ফসলটাও ভালো হয় না। আর যা সবজি হয় তাতে পোকা লেগে থাকে। দেখো, আমার পাশের জমিতেও কত সুন্দর তরিতরকারি হয়েছে, আর আমার কি অবস্থা দেখো। ওগো, কষ্ট পেও না। কি করবে বলো তো? তুমি তো আর ইচ্ছে করে করো না। অন্যরা সার দেয়, মাটি দেয়, আমরা তো আর ঠিক মতো সার মাটি দিতে পারি না। এই জন্যই হয়তো আমাদের ফলন এমন হয়। হ্যাঁ গো গিন্নি, টাকা না থাকলে তাদের কপালে সুখও থাকে না। সুখী হতে গেলে আগে মনে হয় টাকা লাগে। নাও গো, বাদ দাও। আর কি করবে? চলো, যা আছে সেগুলো তুলে বাজারে নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, চলো গিন্নি। এরপর রমেশ আর মালতী তাদের জমি থেকে বেগুনগুলো তুলে বাজারে নিয়ে গেল। বাজারের লোকজন সবাই রমেশের বেগুন দেখে হাসতে লাগলো। এই রমেশ, এসব কি তরকারি নিয়ে এসেছিস হাটে? তোরে সব পোকা বেগুন কে কিনবে রে? কি করবো গো দিনুদা, বলো তো? আমার কপালে যে ভালো কিছু নেই, তা কি করব বলো? যত চেষ্টাই করি ফসল ভালো হয় না। যে সবজি লাগাই সব নষ্ট হয়ে যায়। ভালো ফলন পেতে হলে তার পেছনে টাকা খরচ করতে হবে, বুঝলি? টাকা খরচ না করলে টাকা ধরা দেয় না রে। তুই টাকা খরচ করবি না, আবার ভালো ফলনের আশা করবি, সেটা কি করে হয় বলতো? টাকা তো নেই দিনুদা, খরচ করব কোথা থেকে? খরচ করার জন্য টাকা কোথায় পাবো বলো তো? তা তো ঠিকই বলেছিস। বুদ্ধি থাকলে টাকা ধরা কোনো ব্যাপার না। নে, মন দিয়ে সবজি বিক্রি করতো। নিয়ে যান বেগুন, নিয়ে যান বেগুন, একদম টাটকা বেগুন, বিনা সারের বেগুন নিয়ে যান বেগুন। কি যে বলেন না রমেশ ভাই, আপনার ওই পোকাওয়ালা সবজি টাকা দিয়ে কেউ কিনবে না। সবজি নিয়ে তো সব ফেলেই দিতে হবে। না দিদি, দেখুন, আমার সবজিতে কোনো সার দেওয়া না, একেবারেই বিনা সারের তরকারি। খেতে ভারী মজা লাগবে। নিন না দিদি, নিন। না না বাবা, টাকা দিয়ে অমন তরকারি আমি নেব না। ও বরং তুমি বাড়ির গরু ছাগলের মুখে দাও।
রমেশ কিছু সময় সবজিগুলো নিয়ে বসে থাকলো, কিন্তু কেউই তার সবজি কিনলো না। সে তখন মন খারাপ করে সব সবজিগুলো নিয়ে বাড়ি ফিরে আসলো। কি গো, ফিরে এলে? এ কি, সবজি সব ফেরিয়ে নিয়ে আনলে যে, একটাও বিক্রি হলো না? না গো গিন্নি, আমার সবজি কেউ কিনতে চাচ্ছে না। সবাই বলছে টাকা দিয়ে অমন পোকাওয়ালা সবজি কিনবে না। থাক, মন খারাপ করো না গো, সবজিগুলো আমরাই রান্না করে খাবো, আর আশপাশের মানুষদের দিয়ে দেব। তাছাড়া তো আর কোনো উপায় নেই গিন্নি, আর কোনো উপায় নেই। বেশ অভাবে দিন পার হতে লাগলো তাদের। এইদিকে তার সবজির কোনো পরিবর্তন হলো না। একদিন রমেশ মাঠে তার ক্ষেতের দিকে তাকিয়ে মন খারাপ করে বসে রইল। এমন সময় তাকে বসে থাকতে দেখে তার বন্ধু চরণ তার কাছে এলো। কিরে বন্ধু, এভাবে মন খারাপ করে বসে আছিস কেন? কি করব বল, জমিতে যা চাষ করি কিছুই ভালো হচ্ছে না রে। সব কিছুই কেমন কুকড়ে যাচ্ছে, পোকা লেগে যাচ্ছে। শোন রমেশ, এখনকার দিনে জমিতে সার মাটি না দিলে ফলন ভালো হয় না রে। তুই চাষ করিস, তবে ভালো কোনো সার পানি দিস না, তাহলে তোর ফলন ভালো হবে কি করে বলতো? সার পানি কেনার টাকা কোথায় পাবো? এমনিতেই তো নিজের খাবার জোটাতে পারি না। তুই তো জানিস আমাদের অবস্থার কথা। শোন রমেশ, চাষ করতে হলে টাকা তো খরচ করতেই হবে, টাকায় টাকা বাড়বে। শোন, তুই বরং কারো কাছ থেকে টাকা ঋণ নিয়ে চাষবাস শুরু কর, ভালো ফলন হলে টাকা শোধ করে দিবি। হ্যাঁ, কথাটা তো ঠিক বলেছিস, কিন্তু কি চাষ করব বলতো? শোন, তুই হাইব্রিড বেগুনের কথা শুনেছিস? এটা চাষ করলে ভালো ফলন পাবি। হাইব্রিড বেগুনের দামও বেশি। তাই নাকি? কিন্তু বীজ, সার, পানি এসবের জন্য তো অনেক টাকা লাগবে। হ্যাঁ, সে তো লাগবেই, তবে চেষ্টা করে দেখবি, লাভ তোর হবেই। যে যে হাইব্রিড বেগুন চাষ করছে তারই ফলন ভালো হচ্ছে। তুই এই ঘেনা পোকা বেগুন চাষ বাদ দিয়ে ভালো বেগুনের চাষ কর, বুঝলি? আচ্ছা ঠিক আছে, দেখি তাই করব। শেষে তোর বুদ্ধিটা শুনেই দেখি না। রমেশ বাড়ি ফিরে এসে হাইব্রিড বেগুনের কথা তার বউয়ের সাথে পরামর্শ করল। হ্যাঁ, সে তো খুবই ভালো কথা, উনি তো তোমায় ভালো বুদ্ধি দিয়েছে। কিন্তু এত টাকা কোথায় পাবো বলো তো? টাকার তো অনেক দরকার। একটা কাজ করো না হয়, তুমি এই গ্রামের মহাজনের থেকে ঋণ নাও। হ্যাঁ হ্যাঁ, এটা খুবই ভালো বুদ্ধি, ঠিক বলেছ। আমি আজই একবার মহাজনের সাথে দেখা করব। ওগো, মহাজন তো বেশি ভালো লোক না, যেটা করবে একটু ভেবে চিন্তে করো কিন্তু। দেখি, একবার চেষ্টা করেই দেখি কি হয়। গিন্নি, আমার গরুটাকে খেতে দিয়েছো? হ্যাঁ দিয়েছি, নিজেদের কষ্ট হলেও ওকে তো আর কষ্ট দিতে পারি না। হ্যাঁ তাই তো, অবলা জিনিস কষ্ট তো আর দিতে পারবো না। আমি বরং মহাজনের কাছ থেকে একবার ঘুরে আসি, দেখি কিছু হয় কিনা। মহাজন মশাই বাড়িতে আছেন? ও মহাজন মশাই। কে রে? ভেতরে আয়, আমি ভেতরে। আরে রমেশ যে, আমার কাছে কি মনে করে এলি বলতো? মহাজন মশাই, আমি আপনার কাছ থেকে কিছু টাকা ধার নিতে চাই, তাই একবার কথা বলতে এলাম। টাকা? তা টাকা কি কাজে লাগাবি রে? আমি মাঠে হাইব্রিড বেগুনের চাষ করতে চাই। এটার ফলন নাকি খুবই ভালো, কিন্তু চাষ করতে অনেক টাকা দরকার, তাই আর কি। ও, তোর টাকা টাকা দরকার, তা শোধ দিবি কি করে রে? মহাজন বাবু, ফসল ভালো হলে আপনার সব ধার আমি শোধ করে দেব। আচ্ছা ঠিক আছে, টাকা দেব, তবে একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? শর্ত হলো, সময় মতো টাকা শোধ না করলে তোর জমি কিন্তু আমার।
টাকা না দিতে পারলে জমি আপনার, কিন্তু দেখ, ভেবে দেখ, এই শর্তে রাজি হলে আমি টাকা এক্ষুনি দিয়ে দেব, আর না হলে আমি টাকা দিতে পারবো না। মহাজনের কথা শুনে রমেশ চিন্তায় পড়ে গেল, কিন্তু তার কাছে আর কোনো উপায় ছিল না। ঠিক আছে, আপনি টাকা দিন, আমি সময় মতো আপনার টাকা শোধ করে দেব। এই নে তোর টাকা, যা মন দিয়ে চাষবাস কর। আর শোন, শর্তের কথাটা কিন্তু মাথায় রাখিস। আচ্ছা, শর্ত নিলাম মেনে, মানতেই তো হবে। এরপর রমেশ সেই টাকা দিয়ে জমিতে হাইব্রিড বেগুনের চাষ শুরু করলো। রমেশ প্রাণপণ দিয়ে খাটতে লাগলো। সে জমিতে নিয়মিত সার পানি দিত, আগাছা পরিষ্কার করত, আর বেগুন গাছগুলোকে খুব পরিচর্যা করত। মালতীও মাঝে মাঝে এসে রমেশের কাজে সাহায্য করত। গিন্নি, আমি তো এবার আমার প্রাণপণ দিয়ে কাজ করেছি। এবার যে জমিতে বেগুন গাছে কেমন ফলন হবে কে জানে। হুগু, সৃষ্টিকর্তার উপর ভরসা রাখো, দেখো উনি তোমার কষ্ট বৃথা যেতে দেবেন না। তোমার কথাই যেন সত্যি হয়, না হলে যে সব হারাতে হবে। সারাদিন কাজ করে রাতে একটু শান্তিতে ঘুমাও, শুধু শুধু চিন্তা করে শরীর খারাপ করো না। এভাবে কয়েক মাস পার হলো। রমেশের ক্ষেতে গাছ ভর্তি বেগুনের ভালো ফলন হলো। বড় বড় বেগুন ঝুলছে গাছে। মাঠের চাষিরা রমেশের এত সুন্দর বেগুন দেখে খুবই অবাক হলো। বুঝলি মনি, দেখ দেখ, রমেশের বেগুনগুলো দেখ, এবার তো রমেশ লালে লাল হয়ে যাবে রে। আসলে যার বেগুন খেতে দুদিন আগেও পোকা কোকড়া এগুলো ছিল বেগুনে, আর সেই খেতে কিনা সেরা বেগুন ধরেছে, মাঠের সেরা বেগুন। বেচারি এ কমাস খুবই পরিশ্রম করেছে ক্ষেতের পেছনে, কষ্ট করলে আসলেই কেষ্ট মেলে। বাহ, নিজের ক্ষেত দেখে তো নিজেই হা হয়ে যাচ্ছি। এত সুন্দর বেগুন, এবার এবার কেউ আমাকে নিয়ে হাসাহাসি করতে পারবে না। এবার আমার সংসারের সকল অভাব দূর হবে। বাহ, এত ভালো বেগুন হয়েছে রমেশের ক্ষেতে। বেগুনের যে দাম, এবার তো লালে লাল হয়ে যাবে। কি হলো মহাজন মশাই, এত কি ভাবছেন? চলেন যাই, সামনে যাই। একে একে কিছুতেই এই বেগুন ক্ষেত দেওয়া যাবে না। যে করেই হোক এই বেগুন ক্ষেতটি আমার চাই চাই। চল রে, সবাই সামনে চল। কিরে রমেশ, কত মাস পার হয়ে গেল টাকা নিয়েছিস, তারপর থেকে তো তোর কোনো খবরই নেই। আমার টাকা ফেরত দে, টাকা ফেরত দে। মহাজন বাবু, আমি তো এখনো জমির বেগুন বিক্রি শুরু করিনি। আমি বেগুন বিক্রি করলেই আপনার টাকা শোধ দিয়ে দেব। শোন রমেশ, আমার আজই টাকা ফেরত চাই। তুই কোথা থেকে দিবি আমি সেটা জানি না। চুক্তি তো মনে আছে, তুই যদি আজকে টাকা না দিস তবে তোর জমি আমার। না না মহাজন মশাই, এমন করবেন না। আমাকে কটা দিন সময় দিন, বেগুনগুলো বিক্রি করেই আপনার সব টাকা শোধ করে দেব। আচ্ছা ঠিক আছে, কাল পর্যন্ত সময় দিলাম। এর মধ্যে টাকা না দিলে তোর এই হাইব্রিড বেগুনের জমিটা আমার হয়ে যাবে। না না মহাজন মশাই, এমন অবিচার করবেন না। শুনুন শুনুন জমিদার মশাই, আমি চললাম, কাল দেখা হবে। আয় রে সবাই। হায় হায়, একদিনের মধ্যে এত তাড়াতাড়ি টাকা জোগাড় করব কিভাবে? না না, আমাকে কিছু একটা করতেই হবে, করতেই হবে কিছু একটা। এরপর রমেশ বাড়ি গিয়ে সব কথা মালতীকে খুলে বলল। সব শুনে মালতী চিন্তায় পড়ে গেল। হুগু, এখন কি করবে? আমার তো মনে হচ্ছে এটা মহাজনের ফন্দি, আমাদের জমিটা হাতিয়ে নিতে চাচ্ছে। হ্যাঁ গো গিন্নি, আর কটা দিন সময় দিলে বেগুন বিক্রি করে সব টাকা শোধ করে দিতে পারতাম। কিন্তু এখন কি করব গিন্নি, বলো কি করব এখন?
এত ভেবো না, দেখছি আমি কি করা যায়। নাও ধরো। কি করছোটা কি? তোমার স্বর্ণের জিনিসগুলো কেন বের করে আনছো তুমি? তুমি সৎ মানুষ, প্রতিশ্রুতি তো ভাঙতে পারবে না, এটা আমি জানি। এইগুলো আর সাথে আমাদের গরুগুলো বেচে দাও। এগুলো দিয়ে যে টাকা হবে, সেই দিয়ে তুমি মহাজনের টাকা শোধ করে এসো। না না গিন্নি, তোমার গয়না আমি কি করে বিক্রি করব? আমি পারবো না, আমি পারবো না বিক্রি করতে। শোনো, সোনা দানা মানুষের বিপদে শুনলেই তো থাকে। না না, তারপরেও আমি ওগুলো নষ্ট করতে পারবো না। আর কোনো কথা বলো না, আগে গিয়ে বিপদ থেকে উদ্ধার হও, পরেরটা পরে দেখা যাবে। রমেশ স্তব্ধ হয়ে গেল। মালতীর আত্মত্যাগ দেখে তার চোখে জল চলে এলো। গিন্নি, তুমি আসলে আমার ঘরের লক্ষ্মী গো, আমার ঘরের লক্ষ্মী। এই সংসারটা তুমি বাঁচালে, এই সংসারের জন্য কত কিছুই না করলে। তুমি যে আমার ভাঙা ঘরের একটা শক্ত খুঁটি গো, তুমি আমার ভাঙা ঘরের একটা শক্ত খুঁটি। তুমি যে আমার সেই ভাঙা ঘর, ঘরটি ভাঙা হলেও দিন শেষে আমরা তো এর নিজেই আশ্রয় নিই। গিন্নি, কিন্তু গরুটাকে কি করে বিক্রি করব বলো তো? তুমি ওকে তোমার সন্তানের মতো করে মানুষ করেছো। হ্যাঁ গো, ওর জন্যই তো কষ্ট হচ্ছে, কিছু করার নেই গো। গিন্নি, আজ টাকার কাছে আমাদের ভালোবাসা হেরে যাচ্ছে। কি পোড়া কপাল আমাদের, কি পোড়া কপাল। হগো কেঁদো না, টাকা হলে আবার না হয় একটা গরু কিনে নেব। হ্যাঁ গো গিন্নি, টাকা হলে আগে তোমার গয়না করে দেব, তারপর তোমাকে একটা গরু কিনে দেব। হ্যাঁ গো, এবার তুমি যাও, এগুলো বিক্রি করে এসো, টাকাগুলো মহাজনকে দিয়ে এসো, না হলে মহাজন আবার বাড়ি চলে আসবে সে। এরপর রমেশ গয়না আর গরু নিয়ে বাজারে গেল বিক্রি করতে। এরপর টাকাগুলো নিয়ে মহাজনের বাড়িতে গেল ঋণ শোধ করতে। কি রে রমেশ, জমির দলিলটা এনেছিস বুঝি? জানতাম জানতাম তুই আসবি। না, জমির দলিল আনবো কেন? আপনার সব টাকা শোধ দিতে এসেছি। এই নিন আপনার সব টাকা। টাকা? এত তাড়াতাড়ি তুই টাকা জোগাড় করলি কোথা থেকে বলতো? অনেক কষ্ট করে জোগাড় করেছি, নিজের শখের জিনিসগুলো শেষ করেছি। তবুও আপনি একসময় আমাদের উপকার করেছেন, তার জন্য আপনার কাছে আমি কৃতজ্ঞ। নিন আপনার টাকা নিন, এবার আসি তাহলে। টাকা ফেরত দেওয়ায় মহাজনের সব আশা শেষ হয়ে গেল। তার আশা ছিল রমেশ তার জমি হারাবে। রমেশ খুশি মনে বাড়ি ফিরল। গিন্নি, শয়তান মহাজনটা টাকা পেয়ে খুশি হয়নি বুঝলে, ভেবেছিল আমার কাছ থেকে জমিটা কেড়ে নেবে। ওরা তেমন শয়তানি করেই সবাইকে পথে বসায়, পরের ক্ষতি করে নিজেরা বড় লোক হয়। হ্যাঁ গো গিন্নি, ঠিক বলেছ। হুগু, সব বাদ দাও, আমাদের বেগুনগুলো কবে তুলবে? কাল তুলে বাজারে বিক্রি করতে নিয়ে যাব, দেখি কেমন দাম পাই। হ্যাঁ গো, এবার তো টাকা শ্রম সবই দিলে, এবার দেখো কি ফল পাও। হ্যাঁ গিন্নি, সেটাই তো চিন্তা করছি। পরদিন সকালে রমেশ মাঠে গিয়ে তার ক্ষেত থেকে তাজা বড় বেগুনগুলো তুলে নিয়ে বাজারে বিক্রি করতে নিয়ে গেল। এই নিয়ে যান তাজা তাজা বেগুন, বড় বড় বেগুন, মাত্র 20 টাকা কেজি। নিন নিন, তাজা বেগুন, একদম টাটকা বেগুন, খেতে খুবই স্বাদ। আরে রমেশ, তোর বেগুনগুলো এত বড় বড় হলো কি করে রে? বাবা বাবা বাহ, বেগুনগুলো দেখে তো জানটা ভরে যাচ্ছে। দে তো, আমাকে 1 কেজি বেগুন দে। এই নিন মতিদা। খেয়ে দেখি, যদি মজা হয় তাহলে তোর কাছ থেকে বেগুন কিনবো। নে নে, টাকা নে। আচ্ছা মতিদা, ঠিক আছে। এরপর বাজারের সব থেকে বড় ব্যবসায়ী যতীনের চোখে রমেশের বেগুনগুলো পড়ল।
আরে বাবা রমেশ, তোর বেগুনগুলা তো খুবই সুন্দর হইছে রে। এত ভালা বেগুন তো বাজারে দেখি নাই রে। তোর সব বেগুনগুলা আমার কাছে বিক্রি কইরা দে। হ্যাঁ দাদা, সব বেগুনগুলো নেবেন আপনি? হ্যাঁ, আরে বেগুনগুলা আর অনেক দাম হইব। অনেক দাম ওদিমু তরে। কাল থেকে সব বেগুনগুলা তুই আমারে দিবি, আমি এই বেগুনগুলা শহরে বিক্রি করতে লইয়া যাবো। আচ্ছা দাদা, তাই হবে। আমার জন্য বড্ড উপকার হলো গো দাদা, বড্ড উপকার হলো। এই নে তোর টাকা। যতীন রমেশের থেকে বেগুন নিয়ে রমেশকে ভালো দাম দিল। এইভাবে কয়েকদিনের মধ্যেই রমেশ প্রচুর টাকা আয় করল। টাকা দিয়ে রমেশ তার বউকে শখের গরুটা কিনে দিল, আর বাকি টাকা দিয়ে সে তার জন্যে গয়না বানালো। বউকে আজ চমকিয়ে দেব। আজ যে কি খুশি লাগছে, বউ গরুটা দেখলে খুব খুশি হবে। গিন্নি, ও গিন্নি, কোথায় তুমি? বাইরে এসো, দেখো তোমার জন্য কি এনেছি। গিন্নি। গরু? হোগো, তুমি আমার জন্য গরু এনেছো? এত টাকা, এত টাকা কোথায় পেলে? শুধু গরু না গো গিন্নি, তোমার জন্য গয়নাও করে এনেছি। ওগো, কি বলছো তুমি? তুমি এত টাকা কোথায় পেলে গো? গিন্নি, আমাদের হাইব্রিড বেগুন আমাদের কপাল ফিরিয়ে এনেছে গো, কপাল ফিরিয়ে এনেছে। এবার অনেক টাকার বেগুন বিক্রি হয়েছে, বুঝলে? নাও দেখো তো তোমার গয়না পছন্দ হয়েছে কিনা। গয়নাগুলো দেখে মালতীর চোখে আনন্দের জল টলমল করছিল। কি গো গিন্নি, কাঁদছো কেন? গয়না তোমার পছন্দ হয়নি? তোমার চোখে জল কেন? না গো না, এটা সুখের কান্না গো। মাঠে হাইব্রিড বেগুন চাষ করে আমাদের সুখের আর কোনো অভাব থাকলো না। কখনো স্বপ্নেও ভাবিনি আমি এতটা সুখী হব। হ্যাঁ গো গিন্নি, তোমার কথাই সত্যি হয়েছে। সৃষ্টিকর্তা আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন গো গিন্নি। রমেশের দিন বেশ ভালোই কাটতে লাগলো। এরপর থেকে সে নিজের জমানো টাকা দিয়ে হাইব্রিড বেগুন চাষ করত। সে গ্রামের অন্যদেরও হাইব্রিড বেগুন চাষের পরামর্শ দিল। এইভাবেই রমেশের দিন সুখেই কাটতে লাগলো। টুটুল, আয় টুটুল, কোথায় গেলি রে বাবা? টুটুল, না, এই ছেলেটাকে নিয়ে আর পারি না বাপু, এত দুষ্টুমি করে। ওকে খাইয়ে আমি কাজে যাব, আমার তো দেরি হয়ে যাচ্ছে। কখন খাওয়াবো, কখন বেরোবো? টুটুল, আয় টুটুল। মা, আমি এসেছি, তোমার রাক্ষস টুটুল। তাই বুঝি তুই আমার রাক্ষস টুটুল? রাক্ষসীরা তো অনেক খায়, কিন্তু তুই তো কিছুতেই খেতে চাস না। আয় বাবা, কটা খেয়ে নে। না মা, আমি খাবো না, আমার খেতে ইচ্ছে করছে না। কেন খাবি না বাবা? এই যে দেখ, তোর জন্য গরম ভাত রেঁধেছি, ডিম ভাজি করেছি। লক্ষ্মী সোনা আমার, তাড়াতাড়ি করে কটা খেয়ে নে, আমাকে তো আবার কাজে বেরোতে হবে। আমার খুব মাংস দিয়ে ভাত খেতে ইচ্ছে করছে, কতদিন খাই না। মা, একদিন মাংস রান্না করো না। আচ্ছা করবো বাবা, এখন ডিম ভাজি দিয়ে কটা ভাত খেয়ে নে তো। ঠিক আছে মা। বাবা রে, তুই খা, আমি কাজে যাচ্ছি। তোর বাবা হয়তো এক্ষুনি চলে আসবে। কি গো, তুমি এখনো বের হওনি? তুমি চলে এসেছো? কাজটা পেয়েছো গো? না গো, কাজটা পাইনি। কিছুক্ষণ আগেই অন্য এক ঘর আমি কাজটা নিয়ে গেল, পেলে খুব ভালো হতো। তা তো হতোই। থাক, তুমি হতাশ হইও না, সৃষ্টিকর্তা নিশ্চয়ই আমাদের জন্য একটা ভালো ব্যবস্থা করে রেখেছেন। পরে এসে কথা বলবো, আমার হাতে আর সময় নেই। তুমি এসেছো, খুব ভালো হয়েছে। তুমি তাহলে টুটুলের কাছে বসো, আমি বের হই। টুটুল, সবগুলো ভাত খাবি কিন্তু, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে মা। কিরে বেটা, কি দিয়ে ভাত খাচ্ছিস? ডিম ভাজি আর ভাত দিয়ে ভাত খাচ্ছি বাবা। ডিম ভাজি? সে তো আমার খুবই প্রিয়। দাঁড়া, আমিও একটা ডিম ভেজে আনি।
এরপর তোর সাথে ভাত খাওয়ার প্রতিযোগিতা হবে। আমি প্রতিযোগিতা করব না বাবা। কেন রে বেটা, কি হয়েছে? আজ প্রতিযোগিতা করলে আমি হারবো, কারণ আমি ডিম দিয়ে ভাত খাচ্ছি। তবে বাবা, যদি মাংস দিয়ে ভাত খাওয়ার প্রতিযোগিতা হতো তাহলে তুমি আর আমাকে হারাতে পারতে না। ঠিক আছে রে বেটা, ঠিক আছে, তুই খাওয়া শেষ কর। দুঃখিত বেগম সাহেবা, আজ আসতে একটু দেরি হয়ে গেল। ঠিক আছে, এখন কথা বাড়িয়ে সময় নষ্ট করিস না আসমা। দ্রুত রান্নাঘরে যা, আমার মেয়ে হেনা আর মেয়ের জামাই কিছুক্ষণ পরই আসবে। দ্রুত কিছু পিঠে বানিয়ে ফেল। তাই বুঝি বেগম সাহেবা, ছোট আপা আসবে? আমি এক্ষুনি যাচ্ছি। জামাই আদরের জন্য এমন পিঠা বানাবো, জামাইকে তাক লাগিয়ে দেব। তুই না থাকলে আমার যে কি হতো, মাঝে মধ্যেই চিন্তা করি রে আসমা। রান্না বান্নার ভার তোর ওপর দিয়ে আমি একেবারে নিশ্চিন্ত থাকতে পারি। আপনি নিশ্চিন্তে থাকুন বেগম সাহেবা, এখন আমি চলে এসেছি। জামাই আদর আপ্যায়নের জন্য যা প্রয়োজন আমি সব কিছু তৈরি করব। মা, করছেন কি? এত আয়োজন, এত রকমের পিঠে আমি তো কখনোই দেখিনি। এ তো এলাহি ব্যাপার। হ্যাঁ গো মা, তা তোমরা এখন এত কষ্ট করতে গেলে কেন? তেমন কিছু না রে মা, মইন বাবা, তাড়াহুড়োয় আমরা তেমন কোনো আয়োজন করতে পারিনি। সামান্য আয়োজনই করেছি। তুমি খাওয়া শুরু করো। বলেন কি মা, এ তো আপনার বিনয়। এ আয়োজন সামান্য আয়োজন? এত সুন্দর সুন্দর পিঠে নিশ্চয়ই সব রূপালী ভাবি বানিয়েছে, তাই না? কি গো ভাই, এখনো খাওয়া শুরু করলে না? বলি আমার বোনটা কি তোমাকে খেতে দিচ্ছে না নাকি? না গো ভাবি, আমি যদি খেতে না দিই তোমাদের জামাই আমার কথা শুনবে কেন? তা তো শোনা উচিত না। শ্বশুর বাড়িতে যখন এসেছে তখন পেট ভরে ভালো মন্দ খাওয়া উচিত। কি বলো ছোট ভাই? ভালো মন্দ তো খাবই ভাবি, আর আপনারা যে আয়োজন করেছেন অসাধারণ। ভাবি, পিঠাগুলো নিশ্চয়ই আপনি বানিয়েছেন। সত্যি ভাবি, আপনার গুণের প্রশংসা করতে হয়। ভাবি, তুমি এত চমৎকার করে পিঠা বানানো শিখলে কবে? সত্যি আমার ভাইটা ভীষণ ভাগ্যবান। বুঝলে, তোমার উচিত ভাবির কাছ থেকে পিঠা বানানো শিখে নেওয়া। তাই বুঝি? তাহলে বাবার বাড়িতে আমাকে অনেক দিন থাকতে দাও, তাহলে দেখবে ভাবির থেকে সব পিঠা বানানো শিখে ফেলেছি। বুঝলেন ভাবি, আপনার ননদ বাবার বাড়ি বেড়ানোর জন্য কোনো না কোনো রাস্তা ঠিকই খুঁজে নেয়। তা ভাবি, এত সুন্দর পিঠে বানানো আপনি শিখলেন কার কাছ থেকে? না মানে আসলে বাবা, এই পিঠে বৌমা বানায়নি। ভাবি বানায়নি? তাহলে কে বানিয়েছে? এই পিঠে বানিয়েছে আমার বাড়ির রাঁধুনি আসমা। তাই নাকি? আসমা আপাই পিঠা বানিয়েছে? হ্যাঁ, আসমা সব কাজেই পারদর্শী। পিঠে বানানো, ঘর গোছানো, রান্না বান্না সবকিছুতেই আসমা সমান পারদর্শী। ভালো ঘরের ভালো পরিবারের গুণী মেয়ে। কপাল দোষে আজ মেয়েটা পরের বাড়ির রাঁধুনি। সত্যি, এমন রাঁধুনির প্রশংসা করতেই হয়। মা, আসমা আপাকে ডাকুন, আমরা একটু কথা বলি। ঠিক আছে, ডাকছি। আসমা, এই আসমা, শুনে যা একটু। বেগম সাহেবা, আমাকে ডাকছিলেন? হ্যাঁ, ডেকেছিলাম তো। তুই যে পিঠে বানিয়েছিস আমার জামাই খুব পছন্দ করেছে। তোর সাথে আমার মেয়ে জামাই কথা বলতে যাচ্ছে। আসমা আপা, আপনার পিঠা খুবই অসাধারণ হয়েছে। আমি খেয়ে একেবারেই মুগ্ধ হয়ে গেছি। এত চমৎকার পিঠা বানানো আপনি শিখলেন কোত্থেকে? আমি আমার মা দাদির কাছ থেকে শিখেছি, আর কিছু কিছু নিজে থেকে শিখেছি। আমার রান্না বান্না করতে খুব ভাল লাগে, তাই যেখানে নতুন কিছু দেখি তাই শিখে রাখি। বাহ বাহ, কি চমৎকার! দেখেছো হেনা, আসলে শেখার ইচ্ছা থাকলে সব কিছু শেখা যায়। আসমা আপা, এটা আপনার জন্য। আরে না না, আমার এটার প্রয়োজন নেই। আপনাদের ভালো লেগেছে, আমি তাতেই খুব খুশি। না না আপা, এটা আপনাকে নিতেই হবে। আমি এটা খুশি হয়ে দিচ্ছি। আপনার সৃজনশীলতা
আর আপনার উদ্ভাবনী শক্তি আমার খুব ভালো লেগেছে। আপনি না করবেন না আপা। নিন নিন, টাকাটা নিন। টাকাটা নিলে আমি খুবই খুশি হব। নে না আসমা, টাকাটা নে। জামাই খুশি হয়ে দিচ্ছে, নে। আপনাকে অনেক ধন্যবাদ। জামাই আমার প্রশংসা করছিল আর সহ্য হলো না, ঠিকই বলে দিল পিঠাগুলো আসমা বানিয়েছে। না বললে কি হতো, এবারে কেউ আমার খুশি সহ্যই করতে পারে না। আর জামাই কাজের মেয়েটাকে শুধু শুধু এতগুলো টাকা দিল, আমাকে তো কোনো উপহারই দেয় না। অন্যকে টাকা দেবার বেলায় এদের টাকার থলি ঠিক খুলে যায়, যত সব। টাকাটা পেয়ে আমার খুব লাভ হলো। এই টাকায় ছেলেটাকে মাংস কিনে খাওয়ানো যাবে। কালি বাজার থেকে মাংস কিনে আনবো, ছেলেটা আমার খুব খুশি হবে। কি হয়েছে, কি হয়েছে আমার টুটুলের? তুমি চলে যাওয়ার পরে টুটুলের শরীরটা খুব খারাপ করলো। কি করব বুঝতে পারছিলাম না। আমি তাই কবিরাজ সাহেবকে ডেকে এনেছি। কবিরাজ সাহেব? কেমন দেখলেন আমার ছেলেকে? ওর কি হয়েছে কবিরাজ সাহেব? তেমন কিছুই না, অম্বলের সমস্যা হয়েছে। একটু খাওয়া দাওয়া খুব ভালো মতো করতে হবে। আমি ওষুধ দিয়ে দেব, এগুলো নিয়মিত খেতে হবে। আচ্ছা ঠিক আছে কবিরাজ সাহেব, চলুন তাহলে আপনাকে এগিয়ে দিয়ে আসি। যে টাকাগুলো আজ পেয়েছিলাম সেগুলো তো ওষুধ কিনতেই চলে গেল। ভেবেছিলাম ছেলেটাকে একটু মাংস কিনে খাওয়াবো। থাক আসমা, তুমি মন খারাপ করো না। ছেলেটা সুস্থ হোক, সেটাই আমাদের জন্য যথেষ্ট। সুস্থ না হলে যত ভালো খাবারই হোক মুখে রুচবে না গো। হ্যাঁ তা তো ঠিক, কিন্তু ছেলেটা একটু শখ করেছিল মাংস খাবে, সেটাও বেচারা পারলো না। আমার আমার কপালটাই এত খারাপ কেন বলতে পারো? ছি আসমা, এভাবে বলো না। সৃষ্টিকর্তা নিশ্চয়ই আমাদের জন্য খুব চমৎকার পরিকল্পনা করে রেখেছেন। তুমি নিরাশ হয়ে না তো। নিরাশ তো হতে চাই না, কিন্তু মানুষ তো, তাই হতাশা চলেই আসে। না, তুমি হতাশ হইও না। সৃষ্টিকর্তার ওপর ভরসা রাখো, তিনি একটা পথ বের করে দেবেন। মা, ও মা। কি হয়েছে বাবা? শরীরটা বেশি খারাপ লাগছে? এখন একটু ভালো লাগছে মা। খিদে লেগেছে বাবা? হ্যাঁ মা, একটু খিদেও লেগেছে। দাঁড়া বাবা, আমি তোর জন্য ভাত আর সবজির পাতলা ঝোল নিয়ে আসছি। না মা, আমি সবজি খাবো না, আমি মাংস দিয়ে খাবো। আমার মাংস খেতে ইচ্ছে করছে। হায় রে কপাল, এখন মাংস কোথায় পাবো বাবা? আচ্ছা ঠিক আছে, তুই আজকে সবজির ঝোল দিয়ে ভাতটা খেয়ে নে, আমি কাল তোকে মাংস এনে খাওয়াবো। সত্যি খাওয়াবে তো মা? হ্যাঁ বাবা, সত্যি খাওয়াবো। সৃষ্টিকর্তা, আমায় সাহায্য করো, কাল যেন ছেলেটাকে একটু মাংস এনে খাওয়াতে পারি। হাসু কাজের দেরি হয়ে গেল, তাড়াতাড়ি যেতে হবে। সে এই যে এত দেরি করে আসলে হবে? কখন রান্না হবে, কখন লোকে খাবে? আজ আবার বাড়িতে আমার বাড়ি থেকে মেহমান আসবে, তাড়াতাড়ি রান্নাঘরে যাও। যাচ্ছি ভাবি। পোলাও, কোরমা, মাংস সবকিছুই করবে কিন্তু। ও আচ্ছা, পায়েসও করবে। আচ্ছা ঠিক আছে ভাবি। করো করো, সব রান্না করো। আর বাহবা নিব আমি। আমার বাড়ি থেকে আমার ভাই আর ভাবি আসবে, ওরাই রান্না খাবে আর আমার প্রশংসা করবে। কারণ ওদের বলবো এই রান্নাগুলো আমি করেছি। শাশুড়ি মা গেছেন তো তার মেয়ের বাসায়, সত্যি বলার কেউ নেই। এই সুযোগে নিজের একটু সুনাম কুড়িয়ে নেই। যাক, সৃষ্টিকর্তার কাছে চেয়েছিলাম, সৃষ্টিকর্তা সেই সুযোগটাই করে দিল। রূপালী ভাবির কাছে টুটুলের জন্য একটু মাংস চাইবো, ভাবি নিশ্চয়ই মাংস দেবে। আজ মাংসটা একটু অন্যরকম ভাবে রান্না করব। মাংসটা গোলমরিচ, টক দই আর লেবুর রস দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখবো। মনে হয় সবারই এই রান্না অসাধারণ লাগবে। কি হলো, তোমার রান্নাটা হলো?
এই তো ভাবি, প্রায় শেষ হয়ে গেছে, বেশিক্ষণ লাগবে না। ভাবি, আপনার কাছে একটা আবদার ছিল। কি আবদার শুনি? ভাবি, আমার ছেলেটার জন্য একটু মাংস নিতে চেয়েছিলাম। ছেলেটা অনেক দিন ধরে মাংস খেতে চাচ্ছিল। ভাবি, ওকে একটু মাংস দেয়া যাবে? আচ্ছা ঠিক আছে, নিয়ে যেও। আপনাকে অনেক ধন্যবাদ ভাবি। ইস, মাংস রান্নার অনেক বড়াই তোর না। দাঁড়া, তোর ছেলেকে ভালো মতো মাংস খাওয়াচ্ছি। এই নাও, তোমার ছেলের জন্য এইটুকু মাংস নিয়ে যাও। আপনাকে অনেক ধন্যবাদ ভাবি। আমি কাজগুলো সেরে বাড়ি চলে যাব। মাংসগুলো এখানেই থাক। খা খা, বেশি করে খা। টক মাংস খেয়ে মুখ যেন ছিলে যায়, আর কখনোই যেন মাংস খেতে ইচ্ছে না করে। মাংসতে ইচ্ছে মতো লেবু চিপে দিয়েছি। এবার দেখি কত টক মাংস খেতে পারিস। আমার সামনে বড়াই করা তোর নিজের ছেলে এবার জানবে তোর রান্না কতটা বাজে। আরে বাবা রূপালী, তুই এত রান্না করেছিস? হ্যাঁ ভাবি, সব রান্না আমিই করেছি আজ। একটু ননদের রান্না খেয়েই দেখো না আমি কেমন রান্না করতে পারি। দেখতেই তো অনেক লোভনীয় মনে হচ্ছে। হ্যাঁ রে রূপালী, তুই এত ভালো রান্না করিস জানতাম না তো। এমন জানলে তোর রান্না করা খাবারই তো আমি আমার হোটেলে বিক্রি করতে পারতাম। তোমার বোন যে কত গুণী সেটা তো তুমি জানোই না। আরে, মাংসটা তো নিয়ে আসিনি। তোমরা বসো, আমি এক্ষুনি মাংসটা নিয়ে আসছি। কি গো বৌমা, বাড়িতে এত নামি দামি মেহমান, আর আমাকে জানাওনি? মা, আপনি? হ্যাঁ, হেনার বাড়িতে মন টিকছিল না, তাই চলে এলাম। আজই জানু, তোমরা ভালো আছো তো? হ্যাঁ চাচি, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। বৌমা, আসমা ঠিকঠাক মতো রান্না করেছে তো? আসমা? হ্যাঁ, আসমাই তো আমাদের রাঁধুনি। যা চমৎকার রান্না করে মা, তুমি নিজেই খেয়ে দেখো না, কতটা অসাধারণ রান্না যে করে খেয়েই বুঝতে পারবে। আর টেবিলে তো মাংস দেওয়াই হয়নি। দাঁড়াও, আমি মাংসটা নিয়ে আসছি। না না মা, আপনি তো মাত্র এলেন, আপনি কেন কষ্ট করতে যাবেন? আরে কষ্ট কিসের, এতদিন পর তোমার ভাই ভাবি এলো, তুমি ওদের সাথে বসে গল্প করো। যাও, আমি গিয়ে মাংসটা নিয়ে আসছি। এই তো মাংস নিয়ে চলে এসেছি। চলো, সবাই খাওয়া শুরু করো। হে সেরেছে, এই তো আমার সেই লেবু দিয়া মাংসের বাটিটা। শাশুড়ি মা সবকিছু টোপাট করবে নাকি? কি যে করি। ইয়ে মানে, ভাইজান ভাবি, তোমরাই মাংস খেও না। আজকাল মাংস খেলে কত রকম অসুখ বিসুখ হয়। কি বলছো কি বৌমা, এত সুন্দর করে মাংস রান্না করিয়েছো, যত সব বাজে কথা। খাও তো তোমরা, নেমন্তন্ন খেতে এসে কি মাংস না খেলে চলে? মাংস রান্না করিয়েছে মানে? সব রান্নাই তো আসমা করেছে। কেন, বৌমা বলেনি আসমা তো চমৎকার রান্না করতে পারে? তোমরা মন ভরে খাও, নাও মাংস নাও। ও আচ্ছা, এসব রান্না তাহলে রূপালী করেনি? বুঝতে পেরেছি, এসব রান্না তাহলে ওই আসমা মেয়েটাই করেছে। এসব তো রূপালীর পুরনো স্বভাব, অন্যের প্রশংসা নিজের নামে নেওয়া। আর এসব আমি তা কি করে ভুলে গেলাম। দিন চাচি, আমাকে মাংস দিন। আরে মা, ওদের মাংস দেবেন না। তুমি চুপ করো তো বৌমা। নাও আজিজ, মাংস নাও। আনু, তুমিও মাংস নাও। একেই বলে খারাপ কপাল, যার জন্যে গর্ত খুঁড়লাম আর সেই গর্তে কে পড়লো। হায় রে, এখন কি হবে? এই টক দিয়া মাংস খেলে তো সবাই গাল মন্দ করবে। শাশুড়ি মা না জানি কত কথা শোনাবেন। আমি তো শেষ। মাংসটা কেমন যেন? খুব জঘন্য লাগছে তাই না ভাইজান? কি বলছিস তুই? আমি বলতে চেয়েছিলাম মাংসটা কেমন যেন অদ্ভুত স্বাদের, অসাধারণ মজা হয়েছে। কি বলো আনু? হ্যাঁ, মাংসটা সত্যিই অসাধারণ হয়েছে।
যেই মাংস রান্না করেছে তাকে একটা পুরস্কার দেওয়া দরকার। এই রান্না আমি করেছি। কিন্তু বৌমা, তুমি তো কোনো রান্নাই করতে পারো না। কোন খাবারে কতটুকু তেল দিতে হয়, মশলা দিতে হয়, তুমি তো কিছুই জানো না। তুমি এই মাংস রান্না কিভাবে করেছো? এই মাংস রান্না শেষে আমি লেবুর রস দিয়েছি। কেন দিয়েছিস? যাতে আসমা মেয়েটার রান্না খারাপ হয়, তাই না? আর দোষ সব আসমার হয়। কিন্তু আসমার রান্নার গুণে এই লেবুর রস মাংসে মিশে অসাধারণ স্বাদ তৈরি হয়েছে। তুই মেয়েটার ক্ষতি করতে চাইলি, কিন্তু কোনো লাভ হলো না রে। না মানে ভাইজান, মানে তুই কি ভেবেছিস আমি তোর ভাই? আমি তোকে চিনতে ভুল করব? তোকে আমি খুব ভালো মতো চিনি। প্রথমে তার রান্না নিজের নামে চালিয়েছিস, আবার তার রান্না খারাপ করে দোষ তার উপরেই ফেলেছিস। ছি বৌমা, ছি, তোমার কাছ থেকে আমি এটা আশা করিনি। চাচি, আপনি আসমাকে একটু ডাকুন তো। আসমা, আসমা, একবার এখানে আয় তো মা। জি বেগম সাহেবা, আমাকে ডেকেছেন? আমি চাচিকে বলেছি আপনাকে ডাকতে। আপা, আপা, আপনার জন্য আমার একটা প্রস্তাব আছে। আপনি আমার হোটেলে এই মাংসটা প্রতিদিন রান্না করে দেবেন, কিন্তু নামানোর আগে অবশ্যই লেবু দেবেন, কেমন? সত্যি? এ তো অনেক বড় কাজ। আচ্ছা ঠিক আছে, আমি অবশ্যই মাংস রান্না করে দেব, কিন্তু লেবু দিয়ে মাংস রান্না। সে এক মজার ব্যাপার। আমি আপনাকে সব বুঝিয়ে দিচ্ছি আপা। তার আগে বলুন, আপনি কাজ করতে রাজি তো? এ তো আমার জন্য পরম খুশি সংবাদ। আমি আপনার হোটেলে মাংস রান্না করে দেব, লেবু দিয়েই রান্না করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমার টুটুল বাবা, আমার টুটুল বাবা কোথায় গো? মা, এসেছো? এসেছো তুমি মা? চল বাবা, আজ আমরা সবাই মিলে মাংস দিয়ে মজা করে ভাত খাবো। লেবু দিয়েই মাংস রান্না করা হয়েছে। সত্যি মা? তাহলে তো আজ অনেক খুশির দিন। একে মাংস, আবার অন্যরকম ভাবে লেবু দিয়ে রান্না করা, অন্যরকম কিছু খাওয়া হবে। হ্যাঁ রে বাবা। কি মজা, কি মজা! এমন বউ এনেছিস কেন সজল? এই তো সংসার চালাতে পারবে না। মায়া, আমি বুঝি তুমি নতুন বউ, তোমার অনেক কিছু বুঝতে অসুবিধা হয়, কিন্তু এরকম করলে সবাই তো তোমার ওপরে বিরক্ত হবে, বলো? আমি কি করব বলো তো? আমি তো মা যখন যাই বলে তাই শুনি। মা গতকাল বললেন ধান ভানতে, আমি ধান হাতে নিয়ে মাটিতে রেখে ধান ভানতে শুরু করলাম। অমনি মা খুব রেগে গেলেন। এখানে আমার কি দোষ বলো তো? আমি কি ভুল কিছু করলাম? উফ, আবারও সেই বোকা বোকা কথা। তুমি কি পাগল? ছোট থেকে এসব তো কেউ কাউকে শেখায় না, নিজেই দেখে দেখে শেখে মানুষ। গ্রামীণ মেয়ে হয়েও এগুলো দেখোনি? হ্যাঁ দেখেছি, কিন্তু এটা আবার শেখার কি আছে বলো তো? ধান তো হাতে নিয়ে ভাঙলেই হয়। মাফ চাই, তোমার সাথে কথা বললে আমার শরীর রাগে জ্বলে যাবে। তোমার সাথে আর কথা বলতে চাই না আমি। কেন যে সবাই আমার সাথে শুধু শুধু রাগ করে বুঝি না বাপু। আমি কি খুব খারাপ মানুষ? ওহ, কি যে বিপদে পড়লাম রে বাবা। তুমি কেন খারাপ মানুষ হবে? বরং তুমি একজন সরল ও ভালো মানুষ। কিন্তু এ জগতে এখন সরল মানুষের কোনো দাম নেই। যে যত চতুর তার তত দাম বেশি। না বাপু, চালাক হয়ে লাভ নেই। তুমি বরং আমার চালাকটা হয়ে নাও। তুমি তো আসো, আমার তাতেই চালাকি হবে। তোমাকে নিয়ে আর পারি না আমি। বাসা, আজ বাড়ি লেপা হবে, জল দিয়ে মাটি মাখিয়ে নে। এটা কি করলে? উল্টো কাজই কি শিখলে তুমি? আমি তো শাশুড়ি মায়ের কথাই শুনেছি। তিনিই তো বললেন
বাড়ি লেপা হবে, তাই আমি সব মাটি দিয়ে মেঝে লেপে নিচ্ছি। তোমার বাপের বাড়ি কি কখনো মেসে লাপিনি? দেখোনি তুমি? দেখেছি তো, আমার বাপের বাড়িতে এই কাজ করার জন্য লোক নিয়ে আসতো, আমাদের কখনোই কাজ করতে হতো না। তাহলে বাপু তোমার বাবাকে বলো একজন লোক পাঠাতে, সে তোমার কাজ করে দেবে। আমরা আবার নিজের কাজ নিজেরাই করে থাকি, অন্যকে দিয়ে কাজ করাই না কখনো। মা, সেটা কি হয় বলুন তো? আমি তো আপনার থেকেই শিখবো, আপনার সাথে সাথে কাজ করব। মা বাবা বলেছেন আপনি যেটা যেভাবে বলবেন সেটাই যেন করি, তাই তো আপনার কথা মতন মেঝেটা লেপে দিলাম। বুঝেছি বাপু, তোমার আর কাজ করতে হবে না। তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো আমি কিভাবে কাজ করি। এক বালতি পানি এনে সেখানে ঢেলে দিল। এটা তুমি কি করলে? মা তো বলল জল দিয়ে মাটি আলগা করে নিতে। মা হাতে মাটি নিয়েছে, তাই আমি সেখানে পানি ছেড়ে দিলাম। ওরে আল্লাহ রে, আমায় মাফ করে দিন, আমি আর আমার সহ্য ক্ষমতা ধরে রাখতে পারছি না। এই বয়সে তোর সংসার ডুবাবে, ওকে তাড়াতেই হবে, ওকে দিয়ে কাল কাটবে না। হ্যাঁ, কালই সজলকে বলবো, এত বোকা বউ দিয়ে সংসার চালানো যাবে না। কেন, কি এমন করেছে? কি আর বলবো। মায়া একটু অন্যরকম, তাকে সময় দিন। অনেক ছোট এবং বাচ্চাদের মতন কাজ করে ফেলে, কিন্তু ওর মনটা বড় চমৎকার। আমার ছেলেকে তো ঠিক হাত করতে পেরেছে, সেদিকে কোনো ভুল হয়নি। সেটাই তো দেখছি, এসব খুব ভালো পেরেছে। আপনারা যেটা ভাবছেন এমন কিছুই না, এমন কিছুই করেনি আমাকে। মেয়েটার মনটা নরম আর খুব সরল। আমার মনে হয় ও ধীরে ধীরে সব শিখে যাবে। হ্যাঁ, শিখতে শিখতে আমিও মনে ভূত হই, আর আমার ছেলের সংসারটাও ধ্বংস হয়ে যাক। এটা ঠিক বলেছ তুমি। আমি সব সময় ঠিক বলি। সবাই কেন আমাকে বোকা বলে? আমি কোথায় বোকা? আমি কি খুব খারাপ মানুষ? ছোটবেলাতে কি শুনছি খারাপ মানুষের অনেক শত্রু। আমি তো কারো কোনো ক্ষতি করি না, সবাইকে ভালোবাসি। তাহলে সবাই কেন আমার পেছনে লেগেছে? আমি পুকুর, এই পুকুরের রক্ষক। তুমি কেন কাঁদছ? তুমি উল্টো কাজ করো, কারণ তোমার মন ভালো কাজ চেনে না। আমি বুদ্ধি দেব, তুমি শোনো। এখন থেকে তোমাকে আমি যেভাবে যে কাজ করতে বলবো, তুমি ঠিক সেই কাজগুলোই করবে। সেটা ছাড়া অন্য কোনো কাজ তুমি করবে না। আপনি সত্যি বলছেন? আমাকে সব শিখিয়ে দেবেন? হ্যাঁ, সত্যি শিখিয়ে দেব, কারণ তোমার মনটা একদম পরিষ্কার, ছোট বাচ্চাদের মতো। তোমার সাদা মনে কোনো কালো নেই। ধন্যবাদ আপনাকে। এখন থেকে আমি আপনার সব কথা শুনবো। আজ থেকে আপনি আমার একমাত্র বন্ধু। ঠিক আছে বন্ধু, আজ তাহলে আসি। জি। রান্নায় লবণ দিতে ভুলিস না যেন। কি ব্যাপার, আজ কিভাবে লবণ ঠিক মতো হলো? মা, আমি আপনার দেখানো পথে হেঁটেছি। আপনি যেভাবে বলেছেন সেভাবেই লবণ দিয়েছি। হ্যাঁ, তাই তো দেখছি, সেজন্যই তো অবাক হচ্ছি। মা, আজ থেকে আমি একবার দেখানো কাজগুলি ঠিকভাবে করব। আপনি কোনো চিন্তা করবেন না মা। সেটা করলে তো আমাদের সবার জন্যই ভালো, আমরা সবাই তাহলে খুশি থাকবো। আপনাদের সবাইকে নিয়ে আমিও খুব খুশি থাকতে চাই মা। এভাবে ভালোভাবেই কাজ করবে সব সময়। গরুকে খড় দিও, ওরা খাবার ঠিক মতো না পেলে ওদের খুব কষ্ট হয়। ওরা তো আর বলতে পারে না, তাই ওদের সময় মতো খাবার ও পানি দিও, কেমন?
বউ আজকাল ঠিক কাজ শিখেছে। ঘটনা কি? সূর্য কি ঠিকভাবে উঠেছে নাকি? বাবা, আমি তো আগেই বলেছিলাম ছোট মানুষ, এই জন্যই কাজে একটু আধটু ভুল হয়। বয়স বাড়বে, আরো কাজ শিখবে। ওকে তোমরা একটু সময় দাও, দেখবে ও ঠিক পারবে। বাবা, আমি তো আসলে সব উনার কথা মতোই করি। যাক, ভালোই হলো। বাবা মায়ের গালমন্দ শুনেও যদি বউটা আমার শুধরোয়, তাহলে আর মন্দ কি? যাক, ছেলের আমার বুদ্ধি হয়েছে, বউকে বুঝিয়ে সুঝিয়ে সব কাজ করাতে পারছে। মায়ারা তো বদল কেন? নিশ্চয়ই কেউ ওকে সাহায্য করছে, কিন্তু এ বাড়িতে তো কেউ নেই। আমার ছেলেও যে বাড়িতে বসে ওকে বুদ্ধি দিয়ে যাবে? ও যে বোকার বোকা, সে বুদ্ধি মাথায় নিয়ে ও সারাদিন কাজ করবে? এ আমার বিশ্বাস হয় না বাপু। সে তুমি ঠিকই বলেছ, কিন্তু তোমার বৌমার থেকে এমন সব কাজ, তাও ঠিকভাবে, এ তো আশাই করা যাচ্ছে না। সেজন্যই তো সন্দেহ হচ্ছে। তোমাকে কি শুধু শুধু বললুম? সেটা তো আমি বুঝলুম, কিন্তু তোমার যে বৌমা, মানুষটা বোকা, কিন্তু খুব সহজ সরল। পাশের বাড়ির ননির বউটা খুব বাজি, সারাদিন শাশুড়ির সাথে ঝগড়া করে। সে তুলনায় তোমার বউ অনেক ভালো। তুমি যাই বলো না বাপু, এই বউ দিয়ে আমাদের কাল কাটবে না। একে তাড়িয়ে নতুন বুদ্ধিওয়ালা বউ আনতে হবে, তখনই কেবল শান্তি। তুমি যেটা ভালো মনে করো। কাল বাজার থেকে তেল আনবি, নুন আনবি, আর এখানে লিখে দিয়েছি কি কি লাগবে। মা, আমাকে দিও, আমি ফেরার পথে নিয়ে আসবো। না, তোর আনতে হবে না। ওকে তো সব কাজ শিখতে হবে নাকি? শুধু ঘরে বসে বসে খেলে আর কাজ করলেই হবে না, বাইরে টুকটাক কাজও শিখতে হবে। সেটা তুমি মন্দ বলনি। ও কি পারবে? ওসব আদিক্ষেতা। তুমি অন্য জায়গায় কি করো বাবু? মা, আপনি আমাকেই দিন, আমি পারবো। এক বাক্যে রাজি হয়ে গেল। তেলের বদলে সাবান কিনে আয়। কিন্তু মা তো বললো তেল কিনতে, হয়তো তেল শেষ। ওরে বোকা, তোকে ওরা সন্দেহ করেছে। মাঝে মাঝে না হয় একটু বোকা সাজিস, কেমন? এটা কি এনেছিস? তেলের কাজ কি সাবান দিয়ে হয়? সাবানে ময়লা বেশি পরিষ্কার হয়। ভেবেছিলাম তুই একটু হলেও ফাঁদে পড়বি, কিন্তু এবার তো কিছুতেই কাবু করতে পারছি না। তুমি এসব কি বলছো? তোমায় মা তেল আনতে বলেছে, তুমি তেল না এনে এনেছো সাবান। তাহলে আজ রান্না করবে কিভাবে? কেন? চুলায় রান্না করব পাতিল কড়াই দিয়ে। সেটা বুঝলাম, তেল ছাড়া রান্না বসাবে কিভাবে? কেন, পানি দিয়ে? আমার মাকে আমি পানি দিয়ে সেদ্ধ খাবার বা ভাপে দেওয়া খাবার রান্না করতে দেখেছি। ওসব সেদ্ধ ভাপে রান্না বাড়িতে চলে না আমাদের। আমরা খাবার দাবারের ব্যাপারে একটু শৌখিন। বাবা, আমি তেল এনে দিচ্ছি। বউয়ের দোষ আর কত ঢাকবি বল? এই বউ নিয়ে তোর না খেয়ে মরতে হবে। ও তো কিছুতেই সংসার বড় করতে পারবে না। মা, সময় ওকে সব শিখিয়ে দেবে। আমরা কেউ দুনিয়াতে সব শিখে আসি না, প্রয়োজনই আমাদের সব শিখিয়ে দেয়। আজ আমি কি কোনো ভুল করলাম, নাকি মাসির কথা শুনে ঠিক করলাম? বুঝতে পারছি না। আজ সব যেন কেমন ওলট পালট মনে হচ্ছে। হ্যাঁ, আজ আমরা দেখমু মাছ ধরা। অনেক মাছ হইছে। আরে বাপু, এত ভিড় কইরো না। সুলতান মিয়া দেখলে শুধু শুধু খিটমিট করব। জানো তো উনার মেজাজ কেমন রুক্ষ। সেইটা ঠিক, সেইটা ঠিক। কি হচ্ছে এখানে? এত মানুষ কেন? অনেকদিন পরে মাছ ধরা হইতেছে তো, তাই হকগুলো মিলা একটু দেখতে আইছিলাম আর কি। মাছ ধরা কি একটা দেখার বিষয় নাকি? আজীব। আজকে মনে হচ্ছে মাছ ধরা আর হইব না। সব কিছু জানি কেমন হইয়া যাইতেছে।
কি আজব কথা বলছো তুমি? তোমার মাথা ঠিক আছে নাকি? জি বাবা, আপনারা মাছ ধরা বন্ধ করুন। তুমি কে এসব বলার? এগুলো বড়দের বিষয়। যাও, ঘরে যাও। বাবা, আজ আমার কথা আপনার শুনতেই হবে। কিন্তু কেন? কারণ আপনার ছেলে বলেছে 2 দিন পর এসে তারপর মাছ ধরবে। কিন্তু সজল তো আমাকে এসবের কিছুই বলে যায়নি। আমাকে বলে গিয়েছে, এমনটা না হলে আপনার ছেলে খুব কষ্ট পাবে। থাক থাক তাহলে, ছেলে যখন বারণ করেছে তখন না হয় 2 দিন পরই ধরো। আমি আগেই বুঝছিলাম আজ একটা সমস্যা হইব। ওই রে চল রে, সবাই বাড়ি ফিরে যাই। কিছুই বুঝতে পারছি না কি হলো আজ বিষয়টা। মাছ বন্ধু, ও মাছ বন্ধু, কোথায় গেলে গো তুমি? আমি এখানে মায়া। কি হয়েছে বলো তো? এটাই তো চেয়েছিলাম। আজ তোর শাশুড়ি একটা ভাত পেতে রেখেছিল, তোকে কাবু করবে, কিন্তু আমি ভেস্তে দিলাম। কিন্তু বন্ধু, আমি তো উল্টো করে এলাম, এটা কি ঠিক হয়েছে? তোকে একটু ধৈর্য ধরতে হবে। তুই আসলেই খাঁটি সোনা। তোর মনটা এতই পরিষ্কার। সেদিন তুই আমাদের না বাঁচালে আমরা সবাই হয়তো মারা পড়তাম। আমার বন্ধুকে বাঁচানো এটা তো আমার দায়িত্ব। কি হচ্ছে এসব? তুমি কার সাথে কথা বলছো? আমার সাথে কথা বলে। এ কি? মাছ কিভাবে কথা বলছে? এ কি? আমি কি সত্যি দেখছি নাকি স্বপ্ন দেখছি আমি? সত্যি দেখছ, আমি তোমার ছোটবেলার খেলার সাথী ছিলাম, কিন্তু কখনো তোমার সাথে কথা বলিনি, ভয় পেয়ে যাবে বলে। তুমি ছাড়া আমার কখনোই কোনো বন্ধু ছিল না, কিন্তু সময়ের সাথে সাথে তুমি বড় হয়ে আমাকে ভুলে গেলে। তুমি ভুলেও আর এই পুকুর পাড়ে এসে এনাকে মনে করনি। তাহলে আমার ছোটবেলায় যে মাছটা আমি পুকুরে নামলে পাশে এসে ঘুরতো, আপনি সে? তাহলে আমার কথা তোমার মনে আছে দেখছি। মনে থাকবে না কেন? আমি তো ভেবেছি বাবা যখন মাছ ধরে তখন আস্তে আস্তে আপনিও সেই জালে ধরা পড়ে হারিয়ে গিয়েছেন। একদিন বাবার সাথে কত ঝগড়া করেছি, কেন আমার মাছ বন্ধুকে ধরে বিক্রি করে দিল। শুনে খুব ভালো লাগছে, এতদিন পরে হলেও নিজের বন্ধুকে আবার পেলাম। কিন্তু মায়াকে আপনি কিভাবে চিনলেন? ওকে কি আপনি এসব বুদ্ধি দিচ্ছিলেন? দেখো, তোমার বউয়ের হৃদয় স্বর্ণের মতো, শুধু আলো পায়নি। তোমরা ওকে না বুঝে শুধুই ভুল বুঝো। আজকাল ওর মতো সরল মানুষ তোমাদের মানুষের মধ্যে আছে কেউ? আর থাকলেও বা কয়জন আছে? আমাদের মাছের মধ্যেও অনেক মাছ আছে যারা আরেক মাছকে খেয়ে ফেলে। আমি আমার ভুল বুঝতে পেরেছি, কিন্তু বাবা মাকে কিছুতেই বোঝাতে পারি না। তারা কিছুতেই মায়াকে পছন্দ করে না ওর এসব ভুল কাজের জন্য। শুধু তাই নয়, তোমার মা তোমার বউকে তাড়ানোর উদ্দেশ্যে অনেক ফাঁদ পাচ্ছে। আমি এখন কি করব? আপনারা দুজন বলুন আমাকে। তোমাকে কে সাহায্য করে? কার বুদ্ধিতে তুমি সবকিছু করতে পারছো? চুপ করে আসো কেন? উত্তর দাও। তোমাকে আমরা একটা প্রশ্ন করেছি, তুমি কি আমাদের কথা বুঝতে পারছো? তুমি হঠাৎ সেদিন পুকুরে মাছ ধরা বন্ধ করালে, আমি তোমার কিছুই বুঝতে পারছি না। মায়া সব সময় সত্যি কথাটা বলবে। তুমি তো কোনো অন্যায় করনি, কেন তুমি চুপ করে আছো? আর আমি তোমার পাশে আছি সব সময়। আমার ছেলেটা একদম ওর বউয়ের হয়ে গেল রে। আহা, বাজে বকো না তো। আমি সব সময় সত্যের পক্ষে। এখানে লোপা যদি কোনো মিথ্যার আশ্রয় নিত, আমি অবশ্যই তার বিপক্ষে যেতাম। এসব কি হচ্ছে?
কিছুই তো বুঝতে পারছি না। সজল ছোটবেলায় বলতো একটা মাছ ওকে খুব ভালোবাসে, আদর করে। আমরা তখন খুব রাগ করতাম, মাছ কিভাবে মানুষকে আদর করে, কিভাবে ভালোবাসে। হ্যাঁ মা, তুমি ঠিক ধরেছ, এই সেই মাছ। এসব কি বলছো তুমি? তোমাদের মাথা ঠিক আছে নাকি? আর এসব কিছুই কি সেদিন মায়ার পুকুরে মাছ ধরতে না দেওয়ার আরেকটি কারণ? সজল কি এসব আগে থেকেই জানতো নাকি? হ্যাঁ, ওরা ঠিকই বলেছে। আমি শুধু আদর ভালোবাসতাম, কিন্তু কখনো কথা বলিনি, সজল ভয় পাবে বলে। কিন্তু আমি আপনার বউয়ের সাথে কথা বলেছি। এসব আমি কি শুনছি? আমার মাথা তো কাজ করছে না। কে কোথায় আসো? আমায় একটু ধরে বসিয়ে দাও। এসব কি সত্যি শুনছি আমি? এসব কি সত্যি নাকি কল্পনা? হ্যাঁ বাবা, সব কিছুই সত্যি। এই কাতলা মাছ আমারই বন্ধু, আর এই কাতলা মাছই তোমাদের বৌমাকে সৎ বুদ্ধি দিয়েছে, যাতে পরিবারের সবার মন পেতে পারে। আপনারা কিছুতেই ভুলবেন না, আপনাদের বৌমা হচ্ছে খাঁটি সোনা, একটু বোকাশোকা, সহজ সরল, কিন্তু আজকাল এমন মানুষ পাওয়া দুষ্কর। ও কিন্তু কখনোই মিথ্যার আশ্রয় নেয় না, কারণ ওর মনটা একদম পরিষ্কার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আমাদের পরিবারটাকে বাঁচালেন। আপনি না থাকলে আমি হয়তো কোনোদিন আমার সঠিক জায়গাটা পেতাম না। ধন্যবাদ আপনাকে। বন্ধু, সব সময় এভাবেই পাশে থেকো, যেভাবে ছোটবেলা থেকে আগলে রেখেছো। বন্ধু মাছ, তোমায় যে কি বলে ধন্যবাদ দেব সেই ভাষাই খুঁজে পাচ্ছি না। তুমি শুধু সব সময় কাজ নিয়ে ভাবনা চিন্তা করো, তাহলেই হবে। আর আমি তো আছি। এবার তুমি নিজেই পারবে। মায়া, আমরা ভুল করেছি। তুমি আমাদের আদরের বউ। আজ রান্নাটা খুব ভালো হয়েছে বৌমা। অসাধারণ রান্না। এমন রান্না অনেক দিন খাইনি। সত্যি মাংসটা খেতে ভারী সুস্বাদু হয়েছে। সত্যি বলছেন সবাই? আমার তো খুব খুশি লাগছে। আমি খুব ঘাবড়ে গিয়েছিলাম যখন মাছ বন্ধু ধরা পড়ে যায়। হ্যাঁ, আমিও। সে তো আমারও বন্ধু। আমি কখনোই জানতাম না যে সে তোমার বন্ধু। সে কখনোই আমাকে বলেনি এসব। একদিন আমি পুকুরে বসে কাঁদছিলাম, তখন থেকে সে আমাকে সাহায্য করে আসছে। যাই হোক, তুমি সব সময় সবার কাছে এমন ভালো থেকো। বুদ্ধিমান হতে গিয়ে নিজেকে বদলে ফেলো না যেন। ভালো মানুষের পরিচয় সব সময় বড় পরিচয়। আমার উপরে সবসময় তোমরা বিশ্বাস রেখো, যেন আমি সবসময় সব কাজ সঠিকভাবে করতে পারি। অবশ্যই পারবে তুমি। ভালো মানুষের জীবনে অনেক বাধা আসলেও সব সময় সে জয়ী হয়, কথাটা কিন্তু মনে রেখো। শেষ কথা, সরলতাই জ্ঞানের ভিত্তি। ধৈর্য ও সঠিক নির্দেশনা মানুষকে বদলে দিতে পারে। প্রকৃতির রহস্যময় শক্তি আমাদের পথ দেখায়। ধন্যবাদ সবাইকে।